একটু একা হয়ে বসুন তো দেখি। হেডফোনটা কানে গুজে নিন আর ঘরের দরজাটা ভেতরের দিক থেকে বন্ধ করে ফেলুন, কারণ আমি আজ এমন এক গোপন কথা বলতে বসেছি যা হয়তো আপনার চোখের ঘুম কেড়ে নেবে, নয়তো বুকের ভেতর একটা চিনচিনে ব্যথা ধরিয়ে দেবে। এ গল্প শুধু আমার একার নয়, এ গল্প সমাজের প্রতিটি স্তরে, প্রতিটি বাড়ির অন্দরে লুকিয়ে থাকা সেই সব অনুভূতির যা আমরা কখনো মুখে বলি না, কারণ তাতে যে লজ্জার পাহাড় ভেঙে পড়ে। আমি শ্রেয়া, আমার বাড়ি মেদিনীপুর। আর এই যে আপনারা দেখছেন, আমি এখন একটা হালকা নীল রঙের সুতির শাড়ি পরেছি, আঁচলটা একপাশে আলগা করে ঠেলা, ঠিক যেমনটা বাড়িতে স্বাচ্ছন্দ্যে থাকি। আমার লম্বা চুলগুলো কাঁধের ওপর দিয়ে ছড়িয়ে আছে, আর কপালের টিপটা যেন আজ আমার বুকের ভেতরের আগুনটাকেই আরও বেশি করে জানান দিচ্ছে। সাবস্ক্রাইব করে নিন, কারণ এমন গভীর অনুভূতি আর এমন সাহসী স্বীকারোক্তি আপনি আর কোথাও পাবেন না। আমার জীবনের সবটাই যেন একটা সাজানো বাগান ছিল। ভালোবাসার টানে বিয়ে করে এসেছিলাম এই বাড়িতে। স্বামী সোহম কর্মসূত্রে বাইরেই বেশি থাকতেন। ব্যবসা দেখাশোনা করতে গিয়ে তার বেশিরভাগ সময় কেটে যেত অন্য শহরে। আমি একা হয়ে পড়তাম একটা বিশাল বাড়ির বিশাল শূন্যতার মধ্যে। প্রথম নতুন বউয়ের হাজারো কাজ, সবার মন জয় করার একটা তাড়া, সময়টা কেটে যেত ঠিকই, কিন্তু দিন যত গড়াতে থাকল সোহমের অনুপস্থিতি ততই প্রকট হতে লাগল আমার জীবনে। একা ঘরে আমার মন কেমন করত, কখনো কখনো অঝরে কাঁদতামও। আমি কি ভুল করেছিলাম? এমন করে দূরে থাকার কথা তো ছিল না। ভালোবাসার মানে কি শুধু একটা ছাদ আর কয়েকটা নিয়মিত ফোনে কথা বলা? শরীর আর মন যখন সঙ্গীর স্পর্শ চায়, তখন শুধু ভার্চুয়াল উপস্থিতি কি যথেষ্ট? এই প্রশ্নগুলো আমাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল। তখনই আমার জীবনে অয়নের প্রবেশ। অয়ন সোহমের ছোট ভাই, বয়সে আমার চেয়ে বছর দুয়েকে ছোট। যখন আমি এই বাড়িতে আসি তখনও সবে কলেজে উঠেছে, ছটফটে প্রাণবন্ত, মুখে সবসময় একটা হাসি লেগে থাকত। পড়াশোনায় ভালো, খেলার মাঠেও ওর চুরি মেলা ভার। প্রথম দিকে ওকে আমি দেওরের চোখেই দেখতাম, ছোট ভাইয়ের মতো স্নেহ করতাম, ওর সব আবদার শুনতাম, ওর পছন্দের খাবার রান্না করে দিতাম। ও হয়তো তখন একটু বেশিই চঞ্চল ছিল, সবসময় আমার পিছনে লেগে থাকতো, এটা দাও ওটা এনে দাও। আমি হাসি মুখে সব করতাম। এই বাড়িতে ওর সাথে কথা বলেই আমার একা লাগাটা কিছুটা কাটত। কিন্তু সময়ের সাথে সাথে সম্পর্কের রং বদলাতে শুরু করল। সোহম যখন দীর্ঘদিনের জন্য বাইরে যেত, তখন বাড়িতে আমি আর অয়নই বেশি সময় কাটাতাম। বাবা মা নিজেদের কাজে ব্যস্ত থাকতেন বা বিকেলে একটু বাইরে যেতেন, আর অয়ন তো সারাদিন কলেজে বা বন্ধুদের সাথে থাকত। কিন্তু সন্ধ্যের পর বা ছুটির দিনগুলোতে আমরা দুজনে হয়তো একসাথে টিভিতে কিছু দেখতাম, নয়তো গল্পের বই নিয়ে বসতাম। ওর তখন মোবাইল ফোন সেভাবে ছিল না, আমার স্মার্টফোনটাই ওর কৌতূহলের কেন্দ্রবিন্দু ছিল। আমাকে নতুন নতুন গেম খেলতে শেখাতো, ইউটিউবের মজার ভিডিও দেখাতো। এসব করতে করতে কখন যে আমাদের অজান্তেই একটা অদৃশ্য দেয়াল ভেঙে যাচ্ছিল, তা আমরা টেরই পাইনি। অয়নের চোখে আমার প্রতি একটা অন্যরকম দৃষ্টি আমি প্রথম অনুভব করি এক বৃষ্টির দিনে। সেদিন খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। সোহম বাইরে, বাবা মাও পাশের গ্রামে এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। বাড়িতে আমি আর অয়ন। লোডশেডিং হয়ে গিয়েছিল। অয়ন ভয়ে ভয়ে আমার পাশে এসে বসল, বলল, ভাবি আমার একটু ভয় করছে। আমি হাসলাম। ও তো আর ছোট বাচ্চা নয়, কিন্তু ওর চোখে সেদিন একটা অন্যরকম অসহায়ত্ব দেখেছিলাম। আমি ওর হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে বললাম, ভয় কিসের, আমি তো আছি। সেই প্রথম ওর হাতের স্পর্শে আমি একটা অদ্ভুত উষ্ণতা অনুভব করেছিলাম, একটা বিদ্যুৎ প্রবাহ যেন আমার শরীর দিয়ে বয়ে গিয়েছিল। সেদিন রাতে ঘুমোতে পারিনি। বারবার মনে পড়ছিল ওর হাতের সেই স্পর্শ, ওর চোখে দেখা সেই অন্যরকম চাহনি। আমার মনটা অজানা এক অপরাধ বোধে ছটফট করছিল। আমি ভাবছিলাম, আমি কি ভাবছি? এ তো আমার দেওর, আমার ছোট ভাইয়ের মতো। দিন গড়াতে লাগল। অয়নের চঞ্চলতা কিছুটা কমল। ওর চলাফেরায় একটা পরিণত ভাব আসছিল। ও এখন আর আগের মতো ছটফট করত না, বরং কেমন যেন ধীর স্থির হয়ে গিয়েছিল। আমার আশেপাশে ও এখন আরও বেশি করে ঘুরঘুর করত, আমার পছন্দের কথা জানতে চাইত, আমার মনের অবস্থা বুঝতে চাইত। সোহমের সাথে আমার সম্পর্কটা আরও বেশি করে দূরত্ব তৈরি করছিল, কারণ ফোন কলের সংখ্যা কমছিল, কথার মধ্যে প্রাণ ছিল না। আমি নিজেকে আরও বেশি একা অনুভব করছিলাম। এই শূন্যতাতে অয়ন যেন এক ঝলক তাজা বাতাসের মতো প্রবেশ করছিল। একদিন রাতে আমার খুব জ্বর এলো। শরীর এতটাই খারাপ ছিল যে উঠতে পারছিলাম না।
বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল। আমি ভয়ে ভয়ে অয়নকে ডাকলাম। ও তন্দ্রাচ্ছন্ন চোখে এলো। আমার অবস্থা দেখে ও ঘাবড়ে গিয়েছিল। কপালে হাত দিয়ে দেখল শরীর যেন আগুনে পুড়ছে। সাথে সাথে ওর মধ্যে কেমন একটা দায়িত্ববোধ জেগে উঠল। ও নিজের হাতে জলপট্টি দিল, আমাকে ওষুধ খাইয়ে দিল, রাতভর আমার পাশে বসে থাকল। সকালবেলায় আমি যখন একটু সুস্থ হয়ে চোখ খুললাম, দেখলাম ও আমার হাত ধরে আমার পাশে ঘুমিয়ে পড়েছে। ওর চুলগুলো কপালের ওপর ছড়িয়ে আছে, মুখের মধ্যে একটা সরলতা। আমি ওর দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। আমার বুকের ভেতরটা কেমন যেন তোলপাড় করে উঠল। এই ছেলেটা আমার জন্য কতটা করেছে, সোহম থাকলে কি এমন করত? এই প্রশ্নটা আমার মনকে বেঁধে দিল। সেদিন থেকেই অয়ন আমার জীবনে একটা অপরিহার্য অংশ হয়ে উঠল। ও যেন আমার না বলা কথাগুলিও বুঝে যেত। আমার একাকিত্ব, আমার হতাশা, আমার অপূর্ণতা সবকিছুই ও যেন চোখের ইশারায় বুঝে নিত। আমাকে হাসি খুশি রাখার জন্য নানা রকম চেষ্টা করত। আমার পছন্দের গান শোনাত, মজার গল্প বলতো। ধীরে ধীরে ওর স্পর্শগুলো আর নিছক অ্যাক্সিডেন্টাল থাকলো না। কখনো হয়তো রান্নাঘরে আমি কাজ করছি, ও পাশ দিয়ে যেতে গিয়ে আলতো করে আমার কোমরে হাত দিল, বা হয়তো ছাদে দাঁড়িয়ে আছি, ও আমার কাঁধে হাত রেখে বলল, ভাবি কি ভাবছ? এই স্পর্শগুলোতে একটা মাদকতা ছিল, একটা তীব্র আকর্ষণ ছিল, যা আমার শরীর মনে এক অস্থিরতা তৈরি করত। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করতাম এসব ভুল, কিন্তু মনকে কি বোঝানো যায়? আমার পোশাকের ধরনও ওর নজরে পড়ত। যেদিন হয়তো একটু ভালো শাড়ি পরতাম, ও বলতো, বাহ ভাবি, তোমাকে আজ দারুণ লাগছে। ওর এই ছোট্ট ছোট্ট প্রশংসাগুলো আমাকে ভিতরে ভিতরে আরও বেশি করে ওর দিকে টেনে নিয়ে যাচ্ছিল। আমি নিজেও হয়তো অবচেতন মনে ওর মনোযোগ পাওয়ার জন্য নিজেকে আরও একটু সাজাতাম, আমার আঁচলটা একটু আলগা করে ফেলতাম, যাতে আমার শরীরের ভাঁজগুলো একটু স্পষ্ট হয়। আমার তখন মনে হতো, সোহম তো আর এসব দেখে না, ওর কাছে তো আমি কেবলই এক গৃহবধূ। কিন্তু অয়ন, ওর চোখে আমি নিজেকে এক ভিন্ন রূপে দেখতাম, এক কাঙ্ক্ষিত নারী হিসাবে। আমাদের সম্পর্কটা যেন একটা সুপ্ত আগ্নেয়গিরির মতো ছিল, যা ভেতরে ভেতরে ফুটছিল। একদিন বিকেলে বারান্দায় বসে আমি বই পড়ছিলাম। অয়ন এসে আমার পাশে বসল, চুপচাপ বসে আমার দিকে তাকিয়েছিল। আমি ওর দিকে তাকিয়ে দেখলাম ওর চোখে এক অদ্ভুত ঘোর। ও ফিসফিস করে বলল, ভাবি, তুমি এত সুন্দর কেন? ওর এই কথাটা আমার কানে শুধু শব্দ হয়ে আসেনি, ওটা যেন আমার হৃদয়ে গিয়ে সরাসরি আঘাত করেছিল। আমার গাল দুটো লজ্জায় লাল হয়ে উঠল। আমি কোনো উত্তর দিতে পারিনি, শুধু ওর দিকে তাকিয়ে একটা মৃদু হাসি দিয়েছিলাম। সেদিনের পর থেকে ওর উপস্থিতিতে আমার হৃৎপিণ্ড আরও দ্রুত স্পন্দিত হতে শুরু করলো। সোহম যখন বাড়ি আসতো, তখন অয়ন নিজেকে কিছুটা গুটিয়ে নিত, কিন্তু সোহম চলে গেলেই আবার সেই পুরনো অয়ন। ওর চোখ, ওর স্পর্শ, ওর হাসি সব যেন আমাকে ঘিরে থাকতো। আমার মধ্যে একটা তীব্র দ্বন্দ্ব শুরু হলো। একদিকে সমাজ, পরিবার, স্বামী, অন্যদিকে আমার মন আর শরীর, যা অয়নের প্রতি এক গভীর আকর্ষণ অনুভব করছিল। আমি বারবার নিজেকে প্রশ্ন করতাম, আমি কি ভুল করছি? এই কেমন টান? কিন্তু এই টান থেকে বেরোনোর কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না। বরং এই লুকোচুরি, এই গোপন আকর্ষণ আমাকে আরও বেশি করে ওর দিকে ঠেলে দিচ্ছিল। একদিন রাতে, বাইরে তখন ঝিরিঝিরি বৃষ্টি, সোহম বাইরে, বাবা মা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছেন। আমি রান্নাঘরে জল খেতে গিয়েছিলাম। অয়ন তখন বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। আমাকে দেখে ও ডাকলো। আমি ওর পাশে গিয়ে দাঁড়ালাম। বারান্দার গ্রিল ধরে দুজনেই বৃষ্টি দেখছিলাম। হঠাৎ অয়ন আমার হাতটা ধরে ফেলল, আলতো করে ওর হাতের মধ্যে আমার হাতটা মুড়ে নিল। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। ও আমার চোখে চোখ রেখে বলল, ভাবি, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। ওর কথা শুনে আমার সারা শরীর কেঁপে উঠল। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলাম। এ কেমন কথা? আমি ওকে বকা দিতে পারতাম, ওর হাত ছাড়িয়ে নিতে পারতাম, কিন্তু আমি কিছুই করিনি। আমি শুধু ওর দিকে তাকিয়েছিলাম। আমার চোখ দিয়ে তখন টলমল করছিল জল। এই আনন্দ না দুঃখ আমি নিজেও জানতাম না। অয়ন আমার চোখে জল দেখে ঘাবড়ে গেল, বলল, কি হলো ভাবি, তুমি কাঁদছ কেন? আমি কিছু বলতে পারছিলাম না। ও তখন এক নতুন সাহস নিয়ে আমাকে নিজের কাছে টেনে নিল, আমার মাথাটা নিজের বুকে টেনে নিল। আমি ওর বুকে মাথা রেখে অঝরে কাঁদতে লাগলাম। আমার সব চাপা কষ্ট, সব একাকিত্ব যেন চোখের জল হয়ে বেরিয়ে আসছিল। ওর বুকে একটা উষ্ণতা ছিল, একটা আশ্রয় ছিল, যা আমি এতদিন খুঁজছিলাম। ও আমার পিঠে হাত বুলিয়ে দিচ্ছিল, ফিসফিস করে বলছিল, আমি জানি ভাবি, তুমি কতটা একা, আমি সব সময় তোমার পাশে আছি। সে রাতে আমরা অনেকক্ষণ সেভাবেই দাঁড়িয়েছিলাম। কোনো শরীরী সম্পর্ক না হয়েও সেদিনের নৈকট্য ছিল আমাদের সম্পর্কের এক নতুন ধাপ, এক গভীর মানসিক এবং আবেগপ্রবণ বন্ধন। এরপর থেকে আমাদের সম্পর্কটা আরও গভীরে প্রবেশ করতে লাগল।
আমরা দুজনে যেন একটা গোপন জগতে প্রবেশ করেছিলাম। বাড়িতে সবাই থাকলেও আমাদের চোখ, আমাদের ইশারা একে অপরের ভাষা হয়ে উঠেছিল। রাতের বেলায় যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন অয়ন হয়তো লুকিয়ে আমার ঘরে আসত, নয়তো ছাদে আমরা দুজনে গিয়ে কথা বলতাম। সেই কথাগুলো ছিল আমাদের একান্ত ব্যক্তিগত। আমাদের স্বপ্ন, আমাদের হতাশা, আমাদের অপূর্ণতা সবকিছুই আমরা একে অপরের সাথে ভাগ করে নিতাম। ও আমাকে গল্পের বই পড়ে শোনাত, আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতাম। মাঝে মধ্যে ও আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ত, আমি ওর চুলে হাত বোলাতে বোলাতে ভাবতাম, এ আমি কি করছি। কিন্তু এই আকর্ষণ এতটাই তীব্র ছিল যে আমি নিজেকে আটকাতে পারতাম না। একদিন ও আমাকে বলল, ভাবি, তুমি যদি আমার বউ হতে। ওর কথা শুনে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। ওর মুখটা আমার মুখের খুব কাছে চলে এসেছিল। ওর নিঃশ্বাসের উষ্ণতা আমি স্পষ্ট অনুভব করছিলাম। আমার ঠোঁট দুটো কেমন যেন কাঁপছিল। আমি চোখ বন্ধ করে ওর আরও কাছে চলে গেলাম। ও তখন আমার ঠোঁটে আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে দিল, একটা দীর্ঘ চুম্বন। আমার সারা শরীর শিহরিত হয়ে উঠল। মনে হলো এই মুহূর্তের জন্য আমি যেন সারা জীবন অপেক্ষা করে আছি। এই প্রথম আমি সোহমকে পুরোপুরি ভুলে গিয়েছিলাম। আমার মনে হচ্ছিল এই অয়নই আমার সব, আমার একমাত্র আশ্রয়। কিন্তু এই আনন্দের আড়ালে লুকিয়েছিল এক গভীর ভয়, এক অস্থিরতা। আমি জানতাম এই সম্পর্কটা ভুল, সমাজের চোখে এটা মহাপাপ। যদি কেউ জানতে পারে, আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী, সবাইকেই ভাববে। এই ভয়টা আমাকে তাড়া করত প্রতিনিয়ত। রাতের বেলায় ঘুমোতে পারতাম না, দিনের বেলায় সবার সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করতাম, কিন্তু মনের ভেতরটা জ্বলছিল। অয়ন অবশ্য এসব নিয়ে তেমন ভাবত না, ও যেন এক ঘোরের মধ্যে ছিল। আমার মনে হতো ও কি আমার দুর্বলতার সুযোগ নিচ্ছে, নাকি ও সত্যিই আমাকে ভালোবাসে। এই প্রশ্নগুলো আমাকে অস্থির করে তুলছিল। অয়ন ধীরে ধীরে আরও বেশি করে আমার উপর নির্ভরশীল হয়ে পড়ছিল। আমার সঙ্গী ওর কাছে এতটাই প্রিয় হয়ে উঠেছিল যে ও আমাকে এক মুহূর্তের জন্যও একা ছাড়তে চাইত না। কলেজ থেকে ফিরে আমার কাছে আসত, আমাকে গল্প বলতো। যদি কখনো আমি ওর সাথে কথা বলতে না পারতাম বা অন্য কারোর সাথে ব্যস্ত থাকতাম, তখন ওর মুখটা কালো হয়ে যেত। ওর এই অধিকার বোধ আমাকে একদিকে স্বস্তি দিত, অন্যদিকে ভয় ধরাত। আমার মনে হতো আমি যেন একটা অদৃশ্য জালে ফেসে গেছি। আমি ওর কাছ থেকে দূরে সরতে চাইলেও পারছিলাম না। একবার সোহম যখন বাড়িতে এসেছিল, তখন অয়নকে দেখে আমার মনে হলো ওর আচরণে একটা পরিবর্তন এসেছে। ও যেন সোহমের প্রতি ঈর্ষান্বিত। সোহম যখন আমার সাথে কথা বলতো বা হাসাহাসি করত, অয়ন আড়ালে চলে যেত। ওর মুখে একটা অভিমানের ছাপ স্পষ্ট দেখা যেত। এই বিষয়টা আমাকে আরও বেশি বিচলিত করল। আমি জানতাম এটা একটা বিপজ্জনক খেলা, যে কোনো মুহূর্তে সবকিছু প্রকাশ হয়ে যেতে পারত। একদিন রাতের বেলায় যখন অয়ন আমার ঘরে এসেছিল, আমি ওকে বললাম, অয়ন, এসব আর ঠিক হচ্ছে না, আমাদের সম্পর্কটা এখানেই শেষ করতে হবে। আমার কথা শুনে ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ও আমার হাত ধরে বলল, কি বলছো ভাবি, তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে? আমি বললাম, এটা ভুল অয়ন, এটা পাপ, আমরা দুজনেই ভুল করছি। ও আমার দিকে এক তীব্র দৃষ্টিতে তাকালো, বলল, তুমি কি সোহমের জন্য ভাবছ? ও তো তোমার কোনো খোঁজই রাখে না, ও তো তোমার যোগ্য নয়। ওর কথাগুলো আমার বুকে বিঁধল। কিছুটা সত্যি ছিল, কিন্তু তাই বলে কি আমি নিজের মূল্যবোধ, নিজের পরিবারকে ত্যাগ করতে পারি? আমি জোর করে ওর হাতটা ছাড়িয়ে নিলাম, বললাম, তুমি চলে যাও অয়ন, আর কখনো এভাবে আসবে না। ও আমার দিকে অসহায় চোখে তাকিয়েছিল, ওর চোখে জল টলমল করছিল। সেদিনের পর থেকে অয়ন আমার থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করল। ও আর আগের মতো আমার কাছে আসত না। ওর চোখে একটা গভীর বিষাদ দেখতে পেতাম আমি। ও যেন আমার থেকে দূরে সরে যাচ্ছিল, কিন্তু ওর নীরব উপস্থিতি আমাকে কষ্ট দিত আরও বেশি। আমি জানতাম ওকে কষ্ট দিচ্ছি, নিজেকেও কষ্ট দিচ্ছি, কিন্তু আমার আর কোনো উপায় ছিল না। আমার জীবনটা আবার আগের মতোই হয়ে গেল। সোহমের অনুপস্থিতি, আমার একাকিত্ব, কিন্তু এখন এর সাথে যোগ হয়েছে অয়নের বিষণ্ণ মুখ। আমি জানি আমি হয়তো ওকে ঠকিয়েছি, ওর সরল মনে আমি আঘাত দিয়েছি, কিন্তু আমি আর কোনো উপায় খুঁজে পাইনি। আমাদের সম্পর্কটা হয়তো ছিল একটা প্রলয়ঙ্করী ঝড়ের মতো, যা আমার জীবনকে এলোমেলো করে দিতে চেয়েছিল।
আমি সেখান থেকে কোনো মতে বেরিয়ে আসতে পেরেছি। এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে ভালোবাসার মানে শুধু অনুভূতি নয়, এর সাথে জড়িয়ে আছে দায়িত্ব, কর্তব্য আর সামাজিক সীমারেখা। কিছু সম্পর্ক এতটাই মধুর হয় যে তা নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু সেই মধুরতা যদি বিষ হয়ে দাঁড়ায় তবে তাকে দূরে ঠেলে দিতেই হয়, তা যত কষ্টেরই হোক না কেন। মনের দুর্বলতা আর একাকিত্বের সুযোগে যে আকর্ষণ জন্ম নেয় তা শেষ পর্যন্ত কেবলই বেদনা আর অনুশোচনা নিয়ে আসে। এখন আমি নিজেকে আরও শক্ত করতে শিখেছি। হয়তো এভাবেই জীবন চলে, ভুল করে, কষ্ট পেয়ে, আবার নতুন করে বাঁচার পথ খুঁজে নিয়ে। এই পথে চলার জন্য সবারই সাহস আর আত্মসংযমের প্রয়োজন।